ভূতের গল্পের একটা সার্বজনীন আবেদন আছে। সব বয়সের সব দেশের লোকের ভূতের গল্পের প্রতি আকর্ষণ রয়েছে। আজ এমনই একটা দারুণ ভূতের গল্প আমরা বলবো। গল্পের নাম আগন্তুক, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। তাহলে শুরু করি। বাইরে প্রবল বৃষ্টি। এই বৃষ্টি হঠাৎ করে থামবে এমন আশা কম। ঘরের মধ্যে আমরা তিনজন, সমীর, পলাশ আর আমি। পরীক্ষা শেষ হয়ে গেছে, হাতে কোনো কাজ নেই। আড্ডা দিয়ে দিয়ে সবাই ক্লান্ত। বর্ষার বিকেলে খবরের কাগজের ওপর তেল নুন মাখা মুড়ি আর তেলে ভাজা দিয়ে আমাদের গল্প চলছে। প্রথমে ক্রিকেটের গল্প, তারপর ফুটবল, কিছুক্ষণ সিনেমার কথা। শেষকালে এই আবহাওয়ায় উপযুক্ত কাহিনী শুরু হলো, ভূতের গল্প। সমীর বলল, ভূত আলবাত আছে। পৃথিবীর বড় বড় লোক ভূতের অস্তিত্ব স্বীকার করে গেছেন। পলাশ মুখ চোখের অদ্ভুত ভঙ্গি করে বলল, আছে বই কি, আছে তোর মতো নিষ্ক্রিয় লোকেদের মগজে। ভূতের জন্মস্থান ভয়ের এলাকায়। দুজনে আমাকে সাক্ষী মানল। বিপদে পড়লাম। খুব সাহসী এমন অপবাদ আমাকে কেউ দেবে না। ভূত অবশ্য দেখিনি, কিন্তু ভূত নেই এ কথা জোর গলায় বলি কি করে? কাজেই কোনো পক্ষ সমর্থন না করে বললাম, কি জানি ভাই, বলতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে এমন চিন্তায় আছে যে ভূতের কথা ভাববার সময়ই পাইনি। সমীর হাত গুটিয়ে টান টান হয়ে চেয়ারে বসলো। বললে, ভূত আছে কিনা শোন। আমাদের রাঁচিতে একটা বাড়ি আছে জানিস তো? আমি সেখানে অনেকদিন ছিলাম। পলাশ এমন সুযোগ ছাড়লো না। সঙ্গে সঙ্গে সে বলল, তুই যে রাঁচি ফেরত, সেটা তোর হালচাল দেখেই বোঝা যায়। সমীর ক্ষেপে লাল। আমি বহু কষ্টে দুজনকে থামালাম। সমীরকে বললাম, নাও তোমার গল্প বলো। সমীর তবুও রাগ করে আছে। বলল, গল্প? নিজেকে সংশোধন করে বললাম, না হে, গল্প নয়, সত্যি ঘটনা, বলো বলো। সমীর শুরু করলো। রাঁচির বাড়িতে ভূতের উপদ্রব। আমরা খেতে বসেছি, হঠাৎ ভাতের ওপর মাটির গুঁড়ো পড়লো। ডালের বাটি নিজে থেকেই কাত হয়ে গেল। হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগলো। অন্য সময় কিছু নয়, স্বাভাবিক। যত গোলমাল কেবল খাবার সময়। আমার ঠাকুরদা তখনও বেঁচে। তিনি বললেন, এই নিশ্চয়ই অতৃপ্ত আত্মার ব্যাপার, গয়ায় পিণ্ড দিলেই সব ঠিক হয়ে যাবে। তাই স্থির হলো। আমার এক কাকা রেলে কাজ করতেন, তাকেই বলা হলো পিণ্ড দিয়ে আসতে। কিন্তু গয়াতে পিণ্ড দিতে গিয়ে আর এক বিপত্তি। এই অবধি বলেই তাকে থামতে হলো। বাইরে থেকে দারুণ একটা গোঙানির শব্দ আসছে, এক টানা, থামবার লক্ষণ নেই। এই গোঙানির মধ্যে গল্প অসম্ভব। আমরা তিনজনই বাইরে এসে দাঁড়ালাম। এক ফালি রোয়াক বৃষ্টির জলে ভেসে গেছে। তারই কোণে একটি মানুষ। মানুষ না বলে কঙ্কাল বলাই সমীচীন। খালি গা, প্রতিটি হাড় যেন গোনা যায়। মাথা ন্যাড়া, পরনে জরাজীর্ণ ফুল প্যান্ট, হাঁটুর উপরে গোটানো। লোকটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, আর দাঁতের ফাঁক দিয়ে গোঙানি বেরোচ্ছে। এই দৃশ্য দেখে সকলেরই দয়া হলো। আমি বললাম, এই তুমি ভেতরে এসো, এই বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হবে। লোকটা কিছুক্ষণ একদৃষ্টে আমাদের দিকে দেখলো। আমার কথাগুলো যেন বুঝতেই পারলো না। এবার সমীর চেঁচিয়ে বলল, উঠে ঘরের মধ্যে এসো, শুনছো? লোকটা আস্তে আস্তে দেয়াল ধরে দাঁড়ালো, একটু দম নিল, তারপর আমাদের পিছন পিছন ঘরের মধ্যে এলো। বসো ওই কোণে। পলাশ আঙুল দিয়ে ঘরের কোণ দেখিয়ে দিল। লোকটা সসংকোচে বসলো, দুটো হাঁটুর ওপর মুখ রেখে। আমি ভেতরে গিয়ে একটা পুরনো শার্ট এনে লোকটাকে দিলাম। লোকটা কৃতজ্ঞতা ভরা চোখ নিয়ে আমাকে দেখলো, তারপর শার্টটা গায়ে দিয়ে নিল। আমি সমীরের দিকে ফিরে বসলাম। নাও হে, এবার তোমার গয়ায় পিণ্ডদানের কাহিনী বলো। সমীর ভ্রু কোঁচকালো। আমার পিণ্ডদানের কাহিনী? অপ্রস্তুত হয়ে বললাম, আহা, তোমার নয়, তোমার ভূতের। পলাশ ফোড়ন কাটলো। ওই একই হলো। ভূত আর সমীরে কোনো তফাৎ নেই। ভূত হচ্ছে গাঁজা, আর সমীর সেই গাঁজার আড়তদার। ঠিক এমন সময় আমাদের তিনজনকে অবাক করে দিয়ে লোকটা কথা বলল। কে বলল বাবু, ভূত গাঁজা? পলাশ এবার লোকটার দিকে ফিরল। তুমিও ভূতের গল্প জানো নাকি হে? লোকটি দুটো হাত রগড়াতে রগড়াতে বলল, গল্প নয় বাবুরা, নিজের চোখে আমি ভূত দেখেছি। সে কি হে, বলো শুনি। তিনজনেই লোকটার কাছে এগিয়ে গিয়ে বসলাম।
লোকটা হাত দুটো দিয়ে নিজের শরীর ঘষে নিল, বোধহয় গরম করার চেষ্টা করলো। তারপর বলতে লাগলো, এক সময় আমি ট্রেনের কামরায় কামরায় প্লাস্টিকের চিরুনি ফেরি করে বেড়াতাম। সকাল 7টায় বেরোতাম, দুপুরবেলা রাস্তার ধারে কিছু খেয়ে নিতাম, তারপর আবার রাত 10টা পর্যন্ত চিরুনি বিক্রি করতাম। রাত্রিবেলা কোনো স্টেশনের প্ল্যাটফর্মে এক কোণে শুয়ে কাটাতাম। একদিন হয়েছে কি, ঠিক এমনই বাতলা, যাত্রীর সংখ্যা কম, যারা আছে তাদের চিরুনি কেনার ইচ্ছা নেই, কোনো রকমে বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচে। আমিও কোণের একটা বেঞ্চে বসে ঢুলতে ঢুলতে কখন ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙলো, মনে হলো অনেক রাত, বৃষ্টি থেমেছে। জানলা দিয়ে ম্লান জ্যোৎস্নার আলো গাড়ির মধ্যে এসে পড়েছে। জানলা দিয়ে উঁকি মেরে বুঝতে পারলাম ট্রেন শেডের মধ্যে আছে। ভালোই হলো, বেঞ্চের ওপর পা তুলে ঘুমাবার চেষ্টা পারলাম। মনে হলো কোথা যেন খুটখাট আওয়াজ হচ্ছে। ভাবলাম এ বোধহয় ইঁদুর, কিন্তু ইঁদুর মালগাড়ি ছেড়ে এ গাড়িতে আসবে কেন? এদিক ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে দেখতে পেলাম বাথরুমের হাতলটা নড়ছে, কে যেন খোলবার চেষ্টা করছে, পারছে না। একটু ভয় হলো, চোর ডাকাত নয় তো? তারপর আবার মনে হলো চোর হোক ডাকাত হোক আমার কি, আমার সম্বল 2 টাকার চিরুনি আর পকেটে রয়েছে 1.5 টাকা। চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ মুখের ওপরে গরম নিঃশ্বাস পড়তে চমকে উঠে চোখ খুলে আঁতকে উঠলাম। সামনে একটা লোক, তার মুন্ডুটা যেন সামনে ঝুলে পড়েছে। আমি চিৎকার করতেই মুন্ডুটা চাপা গলায় বলল, চুপ, ভয়ের কিছু নেই। আমিও তোমার মতো ট্রেনে ট্রেনে লজেন্স হজমিগুলি ফেরি করে বেড়াতাম, নিজে গান বেঁধে সুর করে গাইতাম। গানের গলা ছিল বলে বাবুরা খুশি হয়ে শুনতো, তারপর আমার জিনিস কিনতো। সেই জন্য অন্য ফেরিওয়ালারা আমাকে হিংসা করত, বিশেষ করে তারও। সে আমার সঙ্গে সঙ্গে থাকতো, আমার মতো গাইবার চেষ্টা করত, কিন্তু পারতো না। এক সন্ধ্যায় টিপ টিপ বৃষ্টি পড়ছে, আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে, ট্রেনের গতি একটু কমলে পাশের কামরায় উঠবো, তারও ঠিক আমার পিছনে। হঠাৎ সে সজোরে আমাকে ধাক্কা দিল। পাশের লাইন দিয়ে তখন দার্জিলিং মেল আসছিল নক্ষত্র বেগে, ট্রেনের গতিবিধি আমার নখদর্পণে। সঙ্গে সঙ্গে আমি ছিটকে একবারে লাইনের উপর পড়লাম। তারপর দার্জিলিং মেলের চাকা। লোকটার কথা শেষ হলো না, এমন সময় চোখ ধাঁধানো বিদ্যুতের আলো, তারপরেই খুব কাছে যেন কোথাও বাজ পড়ল। জানলার কাঁচ ঝনঝন করে উঠল, মেঝে কেঁপে উঠল, মনে হলো চেয়ারগুলো সব উল্টে যাবে। আমরা সবাই ভাবলাম বুঝি ভূমিকম্প, তারপর বুঝতে পারলাম না, বাজের শব্দ। সবকিছু স্বাভাবিক হতে পলাশ বলল, খুব ভূতের গল্প ফেঁদেছ তো হে। এদিকে কোনো উত্তর নেই। আমি তাড়াতাড়ি উঠে সুইচ টিপলাম, ঘর আলোয় ভরে গেল। কিন্তু কি আশ্চর্য, কোনটা যে খালি, লোকটা কোথাও নেই। অথচ লোকটা ঘরের মধ্যে ঢোকবার পর দরজা বন্ধ করে দিয়েছিলাম, দরজা তো সেই রকমই আছে। এমন সময় বাইরে একটা মোটরের শব্দ শোনা গেল, অনেকগুলো লোকের চিৎকার। দরজা খুলে আমরা বাইরে এলাম। বৃষ্টি কমে গেছে, একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, গোটা চারেক পুলিশ রোয়াকের কাছে। জিজ্ঞাসা করলাম কি হলো। ইন্সপেক্টর বলল, আপনাদের পাশের বাড়ি থেকে থানায় ফোন করেছিল, এখানে একটা মরা পড়ে আছে। মরা? আমরা উঁকি দিয়ে চমকে উঠলাম। সেই লোকটা পড়ে আছে চিত হয়ে, দুটো হাত বুকের ওপর জোড়ো করা, দুটো চোখের তারা বিস্ফোরিত। কখন মারা গেল ঠিক বলা মুশকিল, তবে ঘন্টা দুয়েক তো হবেই, একবারে কাঠ হয়ে গেছে। কিন্তু বলতে গিয়ে সামলে নিলাম, আমার কথা কেউ বিশ্বাস করবে না। লোকটার পরনে আমার দেওয়া পুরনো শার্ট, যেটা তাকে আধ ঘন্টা আগেই দিয়েছিলাম।